হিন্দি নোবেল এবং বাংলা উপন্যাস শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করুন। পর্ব নাম্বার ৩। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়, তারপর টানটান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়, মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা ৯০। মেঘ খাবার খেয়ে রুমে এসে ২-৩ ঘণ্টা টানা পড়াশোনা করল। এইচএসসি পরীক্ষা শেষ হল ১ মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন ৩ গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্তবড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা, তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। ১৮ বছর বয়সে পা দিল, সবেমাত্র ২ মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র ৫ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি ৯-১০-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহও হয়নি তাদের বন্ধুত্বের। ৭ দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রা তারা চিহ্ন গা তারা চিহ্ন উন্নীত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে আবিরের ৫ আঙুলের দাগ বসে গেছিল। সেই থাপ্পড় দিয়েছিল মেঘ। ১ সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই তারা চিহ্ন অপ্পরের ভয় আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা। আবির ও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। ২ বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে। আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। ২-১বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনও দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিট তারা চিহ্ন লা তারা চিহ্ন রে তারা চিহ্ন র সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা ৯০। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। ৩ ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে ৮টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। ১০-২টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমাই। বিকালে একটু হই হুল্লোড় করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হল না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক ১২টায় ঘর থেকে বের হয় আবির। ধীরগতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের তারা চিহ্ন রিভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটেফোঁটাও নেই ছেলেটার মধ্যে, এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে, হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা তারা চিহ্ন নয়তস্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে ৫ বছরের শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারাজীবন শিশুই থাকে,
খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা 90। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে, শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে, খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আতকে উঠেন মালিহা খান, ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে, কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বুঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমনি বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে, তার পিছন পিছন মিম, আদি, মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল, সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকল আবির, নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে, মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের, চোখে সানগ্লাস, নেভিল্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে, হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়েসও জুতা। আপাদমস্তক দেখল আবিরের, হৃৎপিণ্ডের তারা চিহ্ন রৌপ্রকোষ্ঠ ছটপট করতে লাগল মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়, এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে, একদৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে, আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতি তারা চিহ্ন রসুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মুজাম্মিল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কিনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যে বাইক কিনে ফেলছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আতকে যাচ্ছেন বাড়ির 3 বউ। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা 90। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবল, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ, সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করল। শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো, ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর, বদমেজাজি আর তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন রসভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না, এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে একপ্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিস নি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী? মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল। একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন? তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল, অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না?
তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলত। ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলা মেরেছিল? সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না, শুন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল মেঘ। আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস সেই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশও খেয়ে ফেলছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করল, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? হিন্দি নোবেল এবং বাংলা উপন্যাস শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করুন।